বোধোদয়, ভুল স্বীকার, অনুশোচনা, প্রায়শ্চিত্ত, খাদে পড়ে যাওয়া, এতদিনে আত্ম উপলব্ধি হলো কংগ্রেসের। 1997 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বহিষ্কারের সিদ্ধান্ত যে সঠিক ছিল না তা গতকাল খোলা মঞ্চ থেকে জানান দিতে হলো কংগ্রেস নেতাকে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও দাবি করা হলো অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি তৃণমূলই এখন আসলে কংগ্রেস হয়ে গিয়েছে, আসল কংগ্রেস। একটু জানিয়ে রাখবো আপনাদের, 1998 সালের 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস এবং 28তম প্রতিষ্ঠা দিবস এবছরই পালন করেছে তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীরা। শপথ নেওয়া হচ্ছে বাংলার মানুষের স্বার্থে লড়াই চালিয়ে যাওয়ার। ঠিক তার 5 দিনের মধ্যেই প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতার বিবৃতি রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে দিয়েছে। প্রয়াত সোমেন মিত্রের আবক্ষ মূর্তির উন্মোচনে গিয়ে প্রদেশ কংগ্রেসের বর্ষিয়ান নেতা তথা প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য স্বীকার করলেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও কংগ্রেসকে করতে হচ্ছে এবং এই খাত থেকে কবে, কখন, কিভাবে কংগ্রেস উঠে দাঁড়াবে সেটা কেউই বলতে পারবে না এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার কংগ্রেসের ঐতিহাসিক ভুল। কি বলেছেন প্রদীপ ভট্টাচার্য, শোনাবো আরো একবার। বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, আমি সেদিন শ্রীরামপুর থেকে ফিরছিলাম। আমি তখন শ্রীরামপুরের সাংসদ। আমি সেকেন্ড ব্রিজের কাছে তখন সোমেন মিত্রের ফোন এলো। সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না। কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হয়েছে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, আমি সেদিন শ্রীরামপুর থেকে ফিরছিলাম। আমি তখন শ্রীরামপুরের সাংসদ। আমি সেকেন্ড ব্রিজের কাছে তখন সোমেন মিত্রের ফোন এলো। সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না। কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হয়েছে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। শোনালাম প্রদীপ ভট্টাচার্যের সেই বক্তব্য, যেই বক্তব্য এই মুহূর্তে রাজনীতিতে আলোড়ন ফেলে দেওয়ার মতনই। এবং রীতিমতো দেখলাম 1997 সালে কংগ্রেস থেকে মমতাকে বহিষ্কারের সেই ঘটনা তিনি রোমন্থন করছেন। তিনি বলছেন সীতারাম কেশরী সেদিন চাপ সৃষ্টি করেছিলেন, সোমেন মিত্রকে বাধ্য করা হয়েছিল মমতাকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করার জন্য এবং ওই দিন সীতারাম কেশরী বলেছিলেন তোমরা এখনই মমতাকে দল থেকে বহিষ্কার করো। এবং প্রদীপ ভট্টাচার্য তিনি বলছেন তিনি সোমেন মিত্রকে বলেছিলেন যে মমতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, এই পদক্ষেপ করতে তিনি বারণও করেছিলেন। কিন্তু দিল্লির কংগ্রেস নেতৃত্বের চাপে এই অবাঞ্ছিত সিদ্ধান্ত সেদিন বাধ্য হয়ে নিতে হয়েছিল প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে। রাজনৈতিক পর্যবেক্ষক তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বহিষ্কারের ঐতিহাসিক ভুলের ফল এখন প্রতিটি পদক্ষেপে টের পাচ্ছেন হাতচিহ্ন বা কংগ্রেস, তাদের পদাধিকারী নেতারা। এ রাজ্যে তাদের অস্তিত্ব এই মুহূর্তে দাঁড়িয়ে কি শূন্য বলা চলে। কংগ্রেস এই বিষয়ে এই বক্তব্যকে কিভাবে দেখছে আমরা টেলিফোনে কথা বলেছিলাম কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরীর সঙ্গে। তার বক্তব্য কি শোনাবো।
দেখুন, অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য যে কথাটা বলেছেন সেটা একটা সময়, সেই সময় সর্বভারতীয় কংগ্রেস কমিটি মনে করেছিল যে মমতাপন্থী যারা নেতৃত্ব আছেন, এটা প্রদীপবাবুও বলেছেন ওনার বক্তব্যে, মমতাপন্থী যারা নেতৃত্ব আছে তারা প্রচন্ড বিজেপির সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছিল এবং সেই মানসিকতার মধ্যেই ছিল, এবং সেইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাজ করেছে। কারণ জাতীয় কংগ্রেস কোনোদিন ভাবতে পারে না যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে হাত মেলাবে, কিন্তু সেই সময়কার যারা মমতাপন্থী ছিলেন দলের মধ্যে, এবং ইনফ্যাক্ট পরে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন দল ভেঙে বেরিয়ে এলেন, তিনিও বেরিয়ে আসার পরে পরেই দল তৈরি করে এনডিএর সঙ্গে জোটে চলে গেলেন। তা বিজেপির সঙ্গে সম্পৃক্ত হওয়া, এটা জাতীয় কংগ্রেস বা জাতীয় কংগ্রেসের কোনো পদাধিকারীর পক্ষে মেনে নেওয়া এটা সম্ভব নয়। সেই জন্য যা হওয়ার তাই হয়েছিল, এবং খুব স্বাভাবিক আজও যদি প্রকাশ্যে কংগ্রেসের কোনো নেতৃত্ব মনে করে বিজেপির সঙ্গে হাত মেলাবো, সেটা জাতীয় কংগ্রেসের পক্ষে মেনে নেওয়া তো সম্ভব নয়। এই কারণেই ওই ধরনের হয়তো কোনো কঠিন পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হয়েছিল। কংগ্রেস কখনোই নিতে চায়নি, কিন্তু কংগ্রেসকে নিতে বাধ্য করা হয়েছিল। তবে তিনি এটাও বলেছেন যে তখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে দল থেকে বহিষ্কার করা না হয় তার জন্য সোমেন মিত্রকে বলেছিলেন। দেখুন, সেই মুহূর্তে কি কথোপকথন ওনার সঙ্গে সোমেনবাবুর হয়েছিল আমি তো বলতে পারবো না, তবে এটা সর্বজন বিদিত এবং পরে প্রমাণিত যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে একটা ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়ার চেষ্টা করছিলেন, যেটা সর্বভারতীয় কংগ্রেসের কাছে মোটেই গ্রহণযোগ্য ছিল না, এবং সেই কারণেই মমতার সঙ্গে তার তৎকালীন নিজের দল জাতীয় কংগ্রেসের দূরত্ব তৈরি হয়, এবং সেই কারণেই কঠোর পদক্ষেপ কংগ্রেসকেও নিতে হয় এবং ওনাকেও দল ছেড়ে চলে যেতে হয়। কারণ আমাদের পক্ষে এনডিএর সঙ্গে হাত মেলানো তো সম্ভব ছিল না, এবং আজও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একই কাজ করে যাচ্ছে, এবং সেই কারণেই আমাদের বারবার সেটিং এর তত্ত্বটা সামনে আনতে হচ্ছে। কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরীর বক্তব্য আপনাদের শোনালাম। তার বক্তব্য, সেই সময় কোথাও গিয়ে সম্পৃক্ত হওয়ার চেষ্টা হচ্ছিল ভারতীয় জনতা পার্টির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত কংগ্রেসের। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হয়েছিল তার নিজের তৈরি একটা দল, বর্তমান রাজ্যের শাসক দল এবং প্রধান বিরোধী দল সেই বিজেপি, ভারতীয় জনতা পার্টি, যার বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সৈনিকরা সর্বদা সরব হচ্ছেন। আমরা কথা বলেছিলাম বিজেপি নেতাদের সঙ্গেও, রাজশ্রী লাহিড়ীর সঙ্গে কথা বলেছিলাম, তার বক্তব্য শোনাবো। দেখুন, এ তো আরো কাছাকাছি, আরো কাছে এসোর বার্তা, এর বাইরে তো আর কিছু নয়। কংগ্রেসের গর্ভজাত তৃণমূল কংগ্রেস, তার প্রতি কংগ্রেস এবং কংগ্রেসের কেন্দ্র এবং রাজ্যে সবারই দুর্বলতা থাকবে, সবারই ভালো লাগা, ভালোবাসা, কাছে আসা, কাছে পাওয়া, এগুলো চাহিদা থাকবে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিটিং করছেন। আমরা তো বারবার করেই বলছি, বিভিন্ন সংবাদ মাধ্যম প্রত্যেক দিনের সান্ধ্যকালীন পঞ্চায়েত বসিয়ে যে আলোচনা করা হয় এবং সেখানে দাঁড়িয়ে রাজনৈতিক বিশ্লেষকের নাম করে ছদ্ম কোন রাজনৈতিক দলের সমর্থনকারী বা তাদের কথায় ওঠা বসা করা লোকেরা একটা নিউট্রাল রূপ নিয়ে বিজেপি তৃণমূলের সেটিং এর কথা বলে, এই কথাটাই হচ্ছে বাস্তবে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে জেতানো বা একটা এগিয়ে রাখা। কারণ পশ্চিমবঙ্গে 4% সুইং ভোট থাকে। আপনি যদি 2011 সালেও দেখেন তাহলে পরেও একটা 4% সুইং ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জিতে গিয়েছিল। এটা পশ্চিমবঙ্গের একটা বিশেষত্ব যে 4% মানুষ কারা জিততে চাইবে, কাদেরকে দেব, লাস্ট মুমেন্টে তারা ঠিক করেন কাদেরকে ভোট দেব। সেই ভোটে জিতে সরকার তৈরি হচ্ছে। সেই 4% মানুষ যাতে কোনো রকম ভাবে তাদের মধ্যে যেন এটাই থাকে কি হবে, সেই এদের মধ্যে তো লোকে বলছে সেটিং আছে, যে আছে সেই থাকুক, ওরা তো ভালো চালাচ্ছে, এই যে চিন্তা ভাবনা বা নো ভোট টু বিজেপি করে সিপিএম এর ভোটগুলোকে তৃণমূলে ট্রান্সফার করানো, এই সব কিছুর পেছনে তৃণমূল, কংগ্রেস, সিপিএম এই তিনটে রাজনৈতিক দল একত্রেই আছে, ইন্ডি জোটেই আছে।
পশ্চিমবঙ্গে বিরোধী একমাত্র ভারতীয় জনতা পার্টি, এর বাইরে আর কেউ নয়। পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারলে ভালো। আজকে দাঁড়িয়ে ফিরাদ ববি হাকিম, হুমায়ুন কবির এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীরা যে ধরনের সাম্প্রদায়িক খুল্লা বক্তব্য রাখছেন, পাশের রাষ্ট্র পূর্ববঙ্গে দাঁড়িয়ে ঘটনার পরেই আনসারুল্লাহ বাংলার জঙ্গিরা ধরা পড়ছে, ইন্সপেক্টর জঙ্গিপুরের তার আয় বহির্ভূত 1,25,00,000 টাকার সম্পত্তি আজকের সংবাদ মাধ্যমে বেরিয়েছে। দেশ জুড়ে 8,000 সদস্য সংগ্রহ করেছে আনসারুল্লাহ বাংলার টিম। ঘরের মধ্যে জঙ্গি ধরা পড়ছে, যে জঙ্গিদেরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তৃণমূলের পঞ্চায়েতের লোকেরা, তৃণমূলের কাউন্সিলররা না দিলে পরে তারা কখনোই নিজেদের আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করতে পারে না। সেখানে একদিকে কংগ্রেস, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সময় ভারতীয় জনতা পার্টির সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণেই তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ঠিক এই ঘটনা প্রদীপ ভট্টাচার্যের বক্তব্যের পরেই যেটা দেখা যাচ্ছে, বিজেপি নেতারা তারা কোথাও গিয়ে পেয়ে বসেছেন। তারা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন এবার তৃণমূল কংগ্রেসের সেই সেটিং তত্ত্ব কি খাড়া করছেন। তৃণমূল কি বলছে, আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা ত্রিরাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে, শোনাবো তার বক্তব্য। আজকের কংগ্রেসের প্রত্যেকটি কর্মী সমর্থক এটা জানে এবং বোঝে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো দলের কাছেই একটা সম্বল। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী, যার সঙ্গে মানুষের গভীর যোগাযোগ, এই যোগাযোগটা তো আর অন্য কোনো দলের কারুর ক্ষেত্রে নেই, কংগ্রেসের তো নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা একবার আরো বড় ভুল করেছিল সেই প্রেমের হাত ধরে। তো সেই জায়গা থেকে আজকে উপলব্ধি, সমালোচনা নিশ্চিতভাবে দরকার। যদি কংগ্রেস নিজেরই আত্মশুদ্ধিকরণ করে ফিরে আসতে পারে এবং প্রকৃতপক্ষে কেন্দ্রে বিজেপির সঙ্গে লড়াই করতে পারে, তবে ভালো দিক। বাংলায় 34 বছরের সিপিআইএম কে হারিয়েছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, আর এ রাজ্যে বিজেপিকে ক্রমাগত হারিয়েই চলেছে তৃণমূল। সেখানে অন্য রাজ্যে বিজেপির কাছে পরাজিত হচ্ছে কংগ্রেস। আলাদা দল গঠন করে মমতার সাফল্যের কাহিনী তুলে ধরেছেন কুণাল ঘোষ। তার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় একাই একটা সরকার, একটা দল। দেখুন, আলাদা দলে আছেন, তাকে নিশ্চিতভাবে রাজনৈতিক অবস্থান থেকে হয়তো আমাদের দলকে বিরোধিতা করতে হয়, কিন্তু বাস্তব হচ্ছে তিনি নিজেও বোঝেন, তিনি তো সেই সময় ঘটনাগুলো সাক্ষী ছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করাটা কংগ্রেসের একটা আত্মঘাতী সিদ্ধান্ত ছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি একাই একটা দল, একাই একটা সরকার, একাই একটা প্রতিষ্ঠান। কারণ বাংলার মানুষ অন্তর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক আকচাকচি শুরু হয়েছে। কেউ সেটিং তত্ত্ব দিচ্ছেন, কেউ সেই ঘটনা, আগের ঘটনাকে কোথাও গিয়ে প্রায়শ্চিত্ত করার কথা বলছেন, আফসোস করছেন। 28 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের ঘটনায় রাজ্যে খাদে ফেলে দিয়েছিল কংগ্রেসকে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির এই বক্তব্য এবং এই ঐতিহাসিক ভুলের বক্তব্য কিন্তু কোথাও গিয়ে শুধুমাত্র কংগ্রেসের দলের অভ্যন্তরে অস্বস্তি জাগায়নি, পুরনো বিতর্কের সলতেতে আবারও আগুন ধরিয়ে দিল, সেটা কিন্তু বলা যায়। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।